প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে ট্রলারের ধাক্কা যাত্রীবাহী নৌকাডুবি 17 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অর্ধশতাধিক, চলছে উদ্ধার অভিযান। করোনায় 69 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, টিকা দেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়, বললেন শিক্ষামন্ত্রী। পরীক্ষামূলকভাবে 6 বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত চলল স্বপ্নের মেট্রো রেল, রোববার পূর্ণ আনুষ্ঠানিক ট্রায়াল। এরশাদের মৃত্যুর 2 বছর পরে আবারও আলোচনায় তার তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার নাম, এরিকের জন্ম পরিচয় নিয়ে বিতর্ক। দর্শক শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদে ছাপ থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকাডুবির খবর। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইস্কা বিলে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অর্ধশতাধিক যাত্রী, চলছে উদ্ধার অভিযান। বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ সুপার আনিসুর রহমান 17 জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও এলাকাবাসী জানান, বিকেল 4:30টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। এবার করোনা প্রসঙ্গ। দেশে করোনায় একদিনে আরও 117 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে 3,525 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত 69 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় মৃত্যু বাড়লেও নতুন রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন 102 জনের মৃত্যু হয়। এই সময় 4,698 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 27,578 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 12.78%। গত 79 দিনের মধ্যে এটি সর্বনিম্ন শনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমিত শনাক্ত রোগী 14,86,153 জন, আর মারা গেছে 25,846 জন। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 40 জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছে 37 জন, সিলেট বিভাগে 10 জন, বাকিরা অন্য বিভাগের। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা থেকে মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিজ্ঞানসম্মতভাবে করোনায় আক্রান্তের হার 5-এর নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সেই পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন। টিকা দেওয়ার পরে আরো সপ্তাহ 2 লাগে, আপনারা জানেন, ইমিউনিটির সেটি পেতে একটা পর্যায়ে আসতে। অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারবো। আর স্কুলগুলো খোলার জন্যে বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে শতকরা 5 ভাগ বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়। করোনার কারণে 4.5 মাস পর খোলার দিনেই দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনে অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়, তবে স্বাস্থ্যবিধি মানার তেমন বালাই নেই। কিউরেটর ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ জানান, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির সঙ্গে মানতে হবে কিছু নির্দেশনাও মেনে চলতে হবে। মোবাইল কর্মীর রিপোর্ট। জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত, উচ্ছ্বাস সব বয়সীদের চোখে মুখে।
যান্ত্রিকতা ছাপিয়ে বন্যপ্রাণী আর প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন সবাই। ঘরবন্দি থাকতে থাকতে বাচ্চাদের নিয়ে মানে অনেকদিন পর মানে এটা খুললেও মানে অনেক ভালোই লাগছে। ভিতরে একটা ক্যান্টিন বা রেস্টুরেন্ট হোটেল কিছু পেলাম না। খোলা আকাশের নিচে এরকম পশু পাখিদের সাথে অনেক ভালো লাগতেছে। শিশুরা অবাক হয়েছে ছবির জীবজন্তুদের কাছে পেয়ে। বাঘ দেখছি, হরিণ দেখছি, জেব্রা দেখেছি, হরিণও দেখেছি, আর লয়ন টাইগার, অনেক কিছু দেখেছি, অনেক কিছু মজা এসেছে এখানে। বাঘ, সিংহ, হরিণ, বক সব কিছু দেখেছি। অনেক কিছু দেখেছি আমি। কিছু তো কামো মায়, কিছু তো কামো মায় না। নিজেদের অনুভূতি জানালো এই ক্ষুদে দর্শনার্থীরা। ভাগ, ভালুক, অজগর সাপ, অনেক কিছু। ওরা তো খালি নাচছে। অনেকদিন পরে আসছি তো অনেক খুব ভালো লাগছে আমার কাছে। এমন ভিড়ে নাতির সাথে হুইল চেয়ারে করে ঘুরতে আসা দাদিও জানালেন নিজের অনুভূতির কথা। আমার নাতির সাথে আছে, ভালো লাগছে। বাসায় ছিলাম, পুরো বোরিং লাগতেছিল। আজকে যেহেতু একটু সুযোগ পাইছি সেই হিসেবে একটু ভাবলাম একটু ঘুরে আসি আর কি। জাতীয় চিড়িয়াখানার পরিচালক জানালেন দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির পাশাপাশি মানতে হবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশনাও। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এই চিড়িয়াখানাটি খোলার কথা। আমরা সেদিকে ব্যবস্থা গ্রহণ করেছি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আমি করেছি এবং এই স্বাস্থ্যবিধি যাতে মানুষ কার্যকরভাবে প্রতিপালন করে সেজন্য আমি কার্যকরী পদক্ষেপও নিয়েছি। এদিকে সব আনন্দঘন মুহূর্তের মাঝে অনেকটা চাপা পড়েছিল স্বাস্থ্যবিধি। দর্শনার্থীদের বিধিনিষেধ মানার অনীহা ছিল স্পষ্ট। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে। সকালে মেট্রো রেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত 4টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রো রেল এই রুটে চলাচল শুরু করল বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রোববার একই রুটে আনুষ্ঠানিকভাবে 8টি বগি নিয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের ট্রায়াল চলাচল করবে। শুক্রবার ছুটির দিন সকালে স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে রাজধানীবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরে মেট্রো রেল চলাচলের এই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিলেন। এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বিএনপি পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষার রাজনীতি করতে গিয়ে এখন নিজেদের পরিচয় এবং অবস্থানও ভুলে গেছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এই বক্তব্য নিজেদের স্বাধীনতা বিরোধী চরিত্রকে জনগণের কাছে আবারও স্পষ্ট করে তুলেছে। বঙ্গবন্ধুর খুনিদের কারা নিরাপদে বিদেশে পাঠিয়েছে? কে বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের খুনিদের চাকরি দিয়েছে, পুরস্কৃত করেছে, পুনর্বাসিত করেছে? মোস্তাকের প্রধান সেনাপতি কে? সবচেয়ে বড় অপরাধ মির্জা ফখরুল জবাব দিতে পারবেন না। এজন্য আগস্ট মাস এলেই তাদের গা জ্বালা করে, তারা অন্তর্দহনে ভোগে এবং তারা অস্থিরতা আবল তাবল বক্তব্য দেয়। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর 2 বছর পর আবারও আলোচনায় তার তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশার নাম। একই সাথে এরিকের জন্ম পরিচয় নিয়েও চলছে বিতর্ক। জাতীয় পার্টির নীতি নির্ধারণী ফোরামের সদস্য এবং এরশাদের ঘনিষ্ঠজনদের অনেকেরই দাবি এরশাদের সন্তানই নয় এরিক। এরশাদের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তালাকপ্রাপ্তা স্ত্রী হয়েও বিদিশা প্রেসিডেন্ট পার্কে অবস্থান করে এরশাদ ট্রাস্টকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ তাদের। মাহবুব সৈকতের ধারাবাহিক রিপোর্টে দেখুন প্রথম পর্ব। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের জীবদ্দশায় বিদিশা সিদ্দিকীর পরিচয়, বিয়ে, এরপর বিচ্ছেদ যেমন আলোচিত এবং সমালোচিত অধ্যায়, তেমনি তাদের কথিত সন্তান এরিকের জন্ম পরিচয় নিয়েও বিতর্ক কম হয়নি। এরশাদের মৃত্যুর 2 বছর পর আবারও আলোচনায় সেই বিদিশা সিদ্দিক এবং এরিকের জন্ম পরিচয় বিতর্ক। এরিকের জন্মের পরেই বিদিশার সাথে এরশাদের বিয়ে হয়েছে, এটা তো দলিল আছে। তালাকপ্রাপ্তা স্ত্রী নামের শেষে আবার স্বামীর নাম লেখায় বেহায়াপনার একটা শেষ সীমা থাকা দরকার। কিন্তু কেন এই বিতর্ক? পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুর আগে উনি একটা ট্রাস্ট করে গেছেন। প্রেসিডেন্ট পার্ক সহ কোথাও বিদিশা
আসতে পারবেন না। ট্রাস্টে পরিষ্কার উল্লেখ করা আছে এবং এরিকের কাছেও আসতে পারবে না। স্যারের মৃত্যুর পরে এরিককে খাবার দিতে আসার পরে আর উনি যান নাই, যারা শাসনিক এটাকে সহজভাবে আর নিতে পারে নাই। এতটা কষ্ট স্যারকে দিছে যে নামটা পর্যন্ত বলছে ওই নামের 30 মেলা যেন বিদেশে আসেন না। আমাকে লাস্টে একটা কসমও দিয়েছিলেন, আমি সেজন্য আদালতের কাছে উপস্থিত হয়েছি এবং তার বিরুদ্ধে মামলাও করেছি। এসব বিতর্কের পোস্টমর্টেম করার আগে জেনে নেই কে এই বিদিশা। এই বিদিশার মা ছিল হিন্দু। বিদিশা 1985 সালে তার বাবার বন্ধু পিটার হুইসনের সঙ্গে বিয়ে করেছিলেন। ওই স্বামীর নাম পিটার হুইসন। এই পিটার হুইসনের সাথে সে সিঙ্গাপুরে যায়। বিদিশা সিদ্দিক হুইসন নামে সিঙ্গাপুর থেকে সে এই নামটি পরিবর্তন করে। বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এরপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার পরিচয় ঘটে। অ্যাম্বাসেডর পাড়ায় তার যাতায়াত শুরু হয়। ঘটনার পরিক্রমায় একসময় বিদিশা পরিচিত হন এরশাদের সঙ্গে। এরশাদ সাহেব 9 জানুয়ারি 1997 কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে প্যালেস্তানি অ্যাম্বাসেডর পরিচয় করাইয়ে দেন। সেখান থেকে তার পরিচয় শুরু হয়, বন্ধুত্ব শুরু হয়। এরপরে আস্তে আস্তে বিদিশা এরশাদ সাহেবের ঘাড়ে চাপতে শুরু করলেন। আমার সাথে ওনার পরিচয় হচ্ছিল একটা এম্বাসিতে। তারপর থেকে এরশাদ সাহেব কখনোই উনি আসলে আমার পিছু ছাড়েনি এবং ওনার কাছে একটা সময় আমি এই জায়গাটায় পরাজিত হই। বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এরশাদের সাথে বিয়ে নিয়েও কথা বলেন বিদিশা। উনি ফার্স্ট প্রেমে পড়েছিলেন এবং উনি আমাকে প্রস্তাব দেন, আমি আসলে না করতে পারিনি। যদিও বিদেশের মাটিতে বসে এই বিয়ে নিয়ে অভিযোগের শেষ নেই। লন্ডনে গেল, যে পাকিস্তানের কাজী দিয়ে বিয়ে পড়ালো এবং তারা ভিডিও করলেন। স্যারকে সারা জীবন ওই ভিডিওর মধ্যে বিদিশা বন্ধ করে রাখলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজ 12 ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের আজকের দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির পরিবার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন SM আরিফ। ব্রিটিশ সরকারের শোধন নিপীড়নের বিরুদ্ধে তার ঝাঁঝালো লেখনীর উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। বাজেয়াপ্ত হয়েছিল 20-এর বাঁশিসহ 5 গ্রন্থ। তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি। নিজের লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন আজীবন আপোষহীন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী এবারও নানা আয়োজনে পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আর রচনাবলী আমাদের জাতীয় সম্পদ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব একটা, যে তার রচনাবলী আজও কিন্তু অনুবাদ হলো না। বাংলাদেশেই বাঙালির মধ্যে এটা বেঁধে রাখা হয়েছে। কাজী নজরুল ইসলামকে ইউনিভার্সিটির পাশে কবর দিলেই শেষ হয়ে গেল তা নয়, তাকে আনতে হবে নতুন প্রজন্মের কাছে। শুধুমাত্র একটি কবিতার জন্য তাকে থাকতে হয়েছিল বন্দিদশায়। সেখানেও থামেনি তার কলম। তার লেখা বলবীর বল উন্নত মমশির বিদ্রোহী কবিতাটি দাঁড়িয়েছে শতবর্ষে। কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু তিনজনকেই আমাদের স্বাধীনতার প্রতীক, এই যে সত্তা, তাদেরকে আমি বটমূলে ধারণ করব, এই পরিকল্পনা আমরা নিয়েছে, কাজ চলছে। কবি নজরুল যে আগে যেরকম প্রাসঙ্গিক ছিল এখনও প্রাসঙ্গিক আছেন এবং আগামী 100 বছরেও তিনি প্রাসঙ্গিকই থাকবেন। এই কবির প্রাসঙ্গিকতা আমাদের জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে। অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, সেই বিষবৃক্ষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাদিত করতে হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার বাজার দর পরিস্থিতির খবর।
চিনি, আটা, ময়দা, ডালসহ বাজারে দাম বেড়েছে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে 2 টাকা করে দাম কমেছে নাজিরশাইল মিনিকেট ও আটাশ চালের। আমদানি হলে দাম আরও কমবে বলে জানালেন ব্যবসায়ীরা। শাকসবজির দাম রয়েছে আগের মতোই। SM খুরশেদ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিত্য পণ্যের বাজারে আমদানি থাকলেও তেমন বেচাকিনা নেই রাজধানীর কারওয়ান বাজারে। দাম বেড়েছে চিনি, আটা, ময়দার ডাল সহ প্রায় প্রতিটি নিত্য পণ্যের। লাগাবিন বাড়বে, চিনির দাম বাড়ছে, তৈলের দামও ঈদের আগে যে একটু শীতি কমছে আবার বাড়ছে। মসুর ডাল, বড়টা সবগুলোর দাম মোটামুটি বস্তা 300 টাকা করে বেড়ে গেছে। দাম বৃদ্ধির সঠিক কারণ জানাতে না পারলেও সয়াবিন তেলের দাম আবারও বাড়বে বলে জানালেন ব্যবসায়ীরা। শুনতেছি কোম্পানির কাছে সয়াবিন তেল প্রতি লিটারে 5 টাকা করে আবার বাড়বে। বেসিক্যালি বাইরের উপরে নির্ভরশীল, নিজের পায়ে তো দাঁড়াইতে পারি না, অন্যের পা দিয়ে চলি আমরা সবসময়। এখন অন্যের জোর না থাকলে তো চলবো কীভাবে? পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশের দাম কমলেও বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ ছোট মাছের দাম। দাম কমছে কিন্তু রুই, কাতলা আর বোয়াল, চিতল এগুলোর দাম বাড়ছে। কিছুটা কমেছে নাজিরশাইল মিনিকেট ও আটাশ চালের দাম। আরও কমার সম্ভাবনা আছে বলে জানান ব্যবসায়ীরা। চালের দাম কমাবে বা কমছে, কিন্তু আমরা কমে পর্যন্ত পাচ্ছি না বা কমও দেখতে পাচ্ছি। এই সপ্তাহের ভিতরে ইন্ডিয়ান চাল ঢুকবে, তখন কেজিতে 2-3 কমে যাবে। অলরেডি 28 চাল কমছে, আপনার কেজিতে 2 টাকা করে কমছে 28 চাল। বাড়েনি মুরগি ও শাকসবজির দাম। গত সপ্তাহে এই সপ্তাহ পুরো একই রকম আছে। যেমন গত সপ্তাহে সিম বেচছি 160, 180, আজকের বাজারে 120 টাকা, 100 টাকা। দাম বাড়ে না, দাম গত সপ্তাহ থেকে অনেকটাই কম। গোল বেগুন ওটার দাম একটু বেশি, আর এমনি সব 30-40 টাকা কেজি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কয়েকদিন স্থিতিশীল থাকার পর আবারও বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার সাথে জেলার অভ্যন্তরীণ নদ নদীগুলোতেও পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। মুষলধার বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলার পানি বিপদসীমার 14 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে শতাধিক চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 20,000 মানুষ। নদ নদী অববাহিকার জমির ফসল তলিয়ে গেছে। গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষজন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহে জুলহাস হাওলাদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তাকর্মী ও শ্রমিকরা। সকাল 6:30টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জড়িত 7 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সেলিম, রাব্বি, তপু, আল আমিন, আরিফ, আব্দুল মান্নান ও ইসরাফিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিটি সমাজ কল্যাণ সংস্থা আলোচনা সভার আয়োজন করে। সংস্থার প্রতিষ্ঠাতা ও কবি আসাদুজ্জামান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা, নাজমা বেগম, শিউলি আজাদ MP উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রসঙ্গ প্রবাস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হোসেন মোহাম্মদ আজিজের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, ডাক্তার এস.এম. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহজাহান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা। বৃহস্পতিবার রাতে বাহরাইন মহরক এরিয়ার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজালাল, প্রধান বক্তা ছিলেন কায়েস আহমেদ, বিশেষ অতিথি আব্দুল কাদের মজুমদার ও ওমর ফারুক। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ শাহাদাত বরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।